ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে যমুনা নদীতে ফেলে গেছে। বস্তা কি তুই নিয়ে আসলি, বস্তার মধ্যে শোয়া কিছু করার জন্য নাকি মাইডায় বস্তার মধ্যে করে ফেলার জন্য? একটু বুদ্ধি করে দিও। জিহ্বা বের হয়ে আছে এবং গলায় ওড়না পেঁচানো, এরকম একটি লাশ তারা দেখতে পান। তখন আমি এমনিবার হাঁটু দিছিলাম। ওই এক হাঁটু মানে যে মারার পরে বাচ্চারাও ধরছিস? বাচ্চা কান্না করে না এর মধ্যে? এর ভিতর চিৎকার করে নাই মহিলা? বাচ্চা কাঁদছে না? না। পরবর্তীতে তার ফ্যামিলি আইডেন্টিফাই করা হয় এবং ফ্যামিলিতে গিয়ে ফ্যামিলির সদস্যদের সাথে কথা বলে দেখা যায় যে মেয়েটার মাও নিখোঁজ। মেয়েটার মার নাম হলো সিথি আক্তার স্মৃতি। তার মা আনুমানিক বয়স 23-24 বছর হবে। তার মাও নিখোঁজ, তার মাকেও পাওয়া যাচ্ছে না। ওরা দুইজনে ছিল নাকি মেয়ের একটু দূরে রাখছিল? বস্তা কি তুই নিয়ে আসলি, বস্তার মধ্যে শোয়া কিছু করার জন্য নাকি মাইডায় বস্তার মধ্যে করে ফেলার জন্য? একটু বুদ্ধি করে দিও। এই অবস্থায় আসলে আমরা ইনভেস্টিগেশনটা শুরু করি এবং ফ্যামিলির সদস্য তার অর্থাৎ এই স্মৃতির শ্বশুরবাড়ির লোকজন, তার হাজব্যান্ডের নাম হলো রাজ্জাক, সে জেলে মাছ ধরে। তারা এবং হাজব্যান্ড এবং তার শ্বশুরবাড়ির লোকজন ধারণা করছে হয়তো যে যেহেতু স্মৃতিকে পাওয়া যাচ্ছে না, তাহলে কি স্মৃতি বাচ্চাকে মেরে ফেলে রেখে অন্য কোথাও পালিয়ে গেল কিনা, এই ধরনের একটা সন্দেহ তাদের মনে দেখা দিয়েছিল। তো আমরা তখন থেকে রাজ্জাককে আমরা কল করি, অর্থাৎ স্মৃতির হাজব্যান্ড, সে এসে আমাদের থানায় একটি মামলা দায়ের করে যে স্মৃতি আক্তারকে পাওয়া যাচ্ছে না এবং তার মেয়ে মরিয়মকে কে বা কারা গলায় ফাঁস লাগিয়ে, ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে যমুনা নদীতে ফেলে গেছে। পরবর্তী আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং ইনভেস্টিগেশনের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এই স্মৃতির সাথে সুজন নামে একটি ছেলে, তার কিন্তু একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং সুজন বিদেশে ছিল, অর্থাৎ সৌদি আরবে ছিল। সে এই মাসে অক্টোবর মাসেরই 3 তারিখে সৌদি আরব থেকে আসে বিয়ে করার উদ্দেশ্যে। আমরা পরে দেখতে পাই যে ইনভেস্টিগেশনের এক পর্যায়ে গিয়ে যে স্মৃতির সাথে সুজনের বেশ কয়েকবার কথা হয়েছে এবং যেদিন অর্থাৎ 24শে অক্টোবর যেদিন লাশ পাওয়া গেছে তার আগের দিন রাতে সুজনের সাথে কিন্তু স্মৃতির বেশ 23-24 মিনিট একটানা কথা বলেছে ওরা। তো আমরা সেইটা ইনভেস্টিগেশন করে দেখতে পাই যে আসলে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল বিদেশে যাওয়ার আগে। পরবর্তীতে এই অক্টোবর মাসের 3 তারিখে সুজন যখন সৌদি আরব থেকে ফিরে আসে তখন তাদের ভেতরে আবার একটা কথোপকথন হয় এবং আমরা সুজনকেই তখন টার্গেট করি যে সুজনই আসলে বলতে পারবে যে স্মৃতির ভাগ্যেই বা কী ঘটেছে এবং এই মেয়েটা মরিয়মকে কে আসলে মেরেছে। আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা তার ফোন কলটা ট্র্যাক করি এবং র্যাব আমাদেরকে এক্ষেত্রে কিন্তু সহায়তা করে। আমরা ফরিদপুরের টাঙ্গাইলের নাগরপুর থেকে সুজনকে নিয়ে আসি। নিয়ে এসে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে আসলে এই জোড়া খুনের আসামি এই সুজন, এবং সুজন শুধু মরিয়মকেই না, তার মা স্মৃতিকে অর্থাৎ সিথি আক্তার স্মৃতিকেও শ্বাসরোধ করে হত্যা করেছে এবং সিথি আক্তার স্মৃতিকে তার সাথে যে তার একটা রিলেশন ছিল, এই রিলেশনের পরিপ্রেক্ষিতেই সে বিদেশ থেকে আসার পরে ওই যেদিন মেরে ফেলে অর্থাৎ 23 তারিখ রাতে, বৃহস্পতিবার রাতে, কিন্তু স্মৃতি একটু চাপ প্রয়োগ করে সুজনকে যে তোমার সাথে যেহেতু আমার রিলেশন ছিল, আমার রাজ্জাকের সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না, তুমি আমাকে বিয়ে করো। কিন্তু সুজন কিছুতেই স্মৃতিকে বিয়ে করতে চায়নি এবং তার 2টা বিয়ে অর্থাৎ সুজনের 2টা বিয়ের সম্বন্ধ এসেছিল। এই সম্বন্ধ দুটো নাকি এই স্মৃতি ওই বাড়িতে কথা বলে তার সম্বন্ধ দুটো ভেঙে দিয়েছে। এর ফলে স্মৃতির ওপরে সুজনের কিন্তু প্রচণ্ড রাগ হয় এবং সুজন জানায় যে সে রাগের বশবর্তী হয়ে পরবর্তীতে যখন স্মৃতি বারবারই তাকে ফোন করে এই বিষয়ে কথা বলতে থাকে যে তুমি আমাকে বিয়ে করতেই হবে এবং তুমি যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে উঠে পড়বো। এদিকে পরের সোমবারে কিন্তু তার বিয়ে ঠিক হয়েছিল সুজনের এবং সে বিয়েটা ভেঙে যাবে এই ভয়েই সে কিন্তু মনে মনে একটা পরিকল্পনা করে যে তার পথের কাঁটা এই স্মৃতিকে সে দুনিয়া থেকে সরিয়ে দিবে এবং সে পরিকল্পনা মাফিক সে এই যখন ফোনে 7:30-8টার দিকে তাদের সাথে কথা হচ্ছে 23 অক্টোবর রাতে, তখন স্মৃতিকে সুজন বলে যে তুমি এই নদীর ধারে যে পেয়ারা বাগান আছে
এই সাতুরিয়ায় এই পেয়ারা বাগানে তুমি চলে আসো, তোমার সাথে আমার কথা আছে। তো স্মৃতি তখন কি করে, এই রাত 8টার দিকে ওই পেয়ারা বাগানে আসে, কিন্তু তার সাথে তার মরিয়ম নামে যে ছোট 3 বছরের একটি মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে সে নিয়ে আসে, ওর সাথে করে নিয়ে আসে। তখন কথোপকথনের এক পর্যায়ে সুজনও যথারীতি আসে। কথোপকথনের এক পর্যায়ে কিন্তু সুজনকে যখন চাপ প্রয়োগ করে স্মৃতি অনবরত যে আমাকে বিয়ে করতে হবে, তখন সে আসলে স্মৃতির গলা পেছন দিক থেকে সামনের দিকে আসলে চেপে ধরে সে স্মৃতি যখন পড়ে যায়, তখন সুজনও কিন্তু হাঁটু গেড়ে দিয়ে ওই জায়গায় বসে পড়ে, এবং সে ওই হাঁটু গেড়ে দিয়ে যে ওখানে বসে তাকে কিল করেছে, শ্বাসরোধ করেছে, সেই চিহ্নটা কিন্তু আমরা পেয়েছি। এবং এক হাঁটু সে এই স্মৃতি আক্তারের বুকের মধ্যে উঠিয়ে দিয়ে পুরো চাপ প্রয়োগ করে সে স্মৃতি আক্তারকে মেরে ফেলে। এবং এই মেরে ফেলার দৃশ্য কিন্তু আসলে তার যে 3 বছরের বাচ্চা মরিয়ম, সে কিন্তু অবলোকন করে দেখতে পায়। একদম কাছে, তার মায়ের কাছেই সে দাঁড়িয়েছিল। পরবর্তীতে সুজন কি করে, এই মাকে যখন দেখে যে একেবারে মারা গেছে, তখন সে তাৎক্ষণিকভাবে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সে একটুও সময় নাই, সে ডিসিশন নিয়েছে যে যখনই মেয়েটা, এই 3 বছরের মেয়ে মরিয়ম যখন চিৎকার দিতে গেছে যে কাকু তুমি কি করছো, এই টাইপের একটা চিৎকার যখন দিতে গেছে, তখন এই মেয়েটাকেও সে তার ওই যে হাঁটু গেড়ে বসেছিল, এই হাঁটু গেড়ে বসে থাকা অবস্থাতেই তার এই ডান হাঁটুটাকে জাস্ট সামনের দিকে একটু নিয়েই কিন্তু সে আবার মরিয়মকেও ধরে ফেলে, এবং মরিয়মকেও সে শ্বাসরোধ করে হত্যা করে। এবং এত অল্প সময়ে খুব ঠান্ডা মাথায় সে দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করে ফেলে। এবং সে কিন্তু মনে মনে হয়তো যখন আসে এই পেয়ারা বাগানে, তখনই কিন্তু বাড়ি থেকে সে একটি বস্তা নিয়ে এসেছিল, এবং এই বস্তার মধ্যে সে স্মৃতির লাশটা ঢুকিয়ে পেয়ারা বাগানের যে পেয়ারা বাঁধার যে সুতো ছিল, এই সুতাগুলা দিয়ে সে এই লাশের মুখটা, অর্থাৎ বস্তার মুখ বেঁধে ফেলে। প্রথমে এই স্মৃতির লাশটা নিয়ে সে যমুনা নদীতে কোমর পানির মধ্যে নেমে ফেলে দেয়। তারপরে আবার ফেরত আসে পেয়ারা বাগানে, ফেরত এসে সে মরিয়মের লাশ, 3 বছরের বাচ্চার যে লাশ, তখন এই লাশটিকে সে তার কাছে যে গামছা ছিল, ওড়না ছিল, এই ওড়না, ওর মায়ের ওড়না অর্থাৎ স্মৃতির ওড়না, এই ওড়নাটি দিয়ে হাতও বাঁধে, পাও বাঁধে, বেঁধে এইভাবে ঝুলিয়ে, অর্থাৎ যে মাছ বেঁধে যেভাবে মানুষ বাজার থেকে আনতো আগে, ওরকম ঝুলিয়ে তাকে এই নদীর ধারে নিয়ে যায়, যার ফলে এই বাচ্চাটিকে ড্র্যাগিং করার অর্থাৎ টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে যখন আমরা সুজনের জবানবন্দি নেই, তখন কিন্তু সুজন সব কিছু স্বীকার করে কিভাবে সে বাচ্চা মেয়েটিকে নিয়ে এই নদীর ধারে ফেলে আসলো। সে অবলীলায় এই 2টি হত্যাকাণ্ড ঘটিয়ে খুব ঠান্ডা মাথায় সে বাড়িতে চলে গেছে। তার ঘন্টা 1.5-এর মতো সময় লেগেছে। 9:30 10টার দিকে সে বাড়িতে গেছে, সবাই তখন ঘুমিয়ে পড়েছিল। সে গিয়ে সে বলেছে যে আমি তারপরে এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পর্যন্ত আমি ঘুমোতে পারি নাই, ফজরের নামাজও পড়েছি। তারপরে সকলে যখন সাতুরিয়ায় ওই যমুনা নদীর ধারে গিয়ে লাশটি দেখেছে, ছোট বাচ্চার লাশ, তখন সবার সাথে সুজনও গেছে সেই লাশ দেখতে, এবং সেখানেও সে অভিনয় করেছে। অভিনয় করার পরে যখন পুলিশ এবং র্যাব এবং অন্যান্য সদস্যরা খুঁজছে, এই খবরটি যখন পেয়েছে, তখন কিন্তু সে কী করেছে, এই নাগরপুরে তার বোনের বাড়িতে সে গিয়ে পালিয়েছিল। পরবর্তীতে নাগরপুর থেকে তাকে আমরা র্যাবের সহায়তায় ধরে নিয়ে আসি, এবং তাকে জিজ্ঞাসাবাদে সে সকল কিছু স্বীকার করে। আর সে 164 করেছে, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতেও সে এগুলো সবিস্তারে সব কিছু বর্ণনা করেছে। তো আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আমাদের 9 থেকে 10 দিন সময় লেগেছে এই সুজনকে ধরা সহ পুরো মামলার ইনভেস্টিগেশন করতে, এবং লাস্টে কিন্তু এই মায়ের লাশটি আমরা কিন্তু পেলাম হলো এই শুক্রবারে, অর্থাৎ 30 তারিখে আমরা এই লাশটি ফরিদপুরের সদরপুরের যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে এই লাশটি ভেসে ওঠে। এবং ফরিদপুর থেকে আমরা খবর পাই, আমরা কিন্তু সব জায়গায় ইনকোয়ারিজ পাঠিয়ে দিয়েছিলাম যে এরকম একটি লাশ যদি কোনো থানা পায় তাহলে যেন আমাদেরকে খবর দেয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই শুক্রবারে খবর পাই, এবং শনিবার দিন আমরা কিন্তু আইডেন্টিফাই করি যে এই লাশটি আসলে স্মৃতি আক্তারের লাশ। আমরা আইডেন্টিফাই করি তার হাতের চুড়িটি দেখে, আমরা আইডেন্টিফাই করি তার স্বজনরা, অর্থাৎ স্মৃতি আক্তারের যে আত্মীয় স্বজন আছে তারা তার দাঁতের গঠন, তার পায়ের আঙ্গুলের গঠন, এবং এ শ্বাসরোধ করে যে মৃত্যু হয়েছে এটা কিছুটা বোঝা যাচ্ছিল। পরবর্তীতে পোস্টমর্টমে সব কিছুই বেরিয়ে আসবে, এবং আমরা প্রাইমারিলি তাকে করেছি, এবং তার ডিএনএ আমরা প্রোফাইলের জন্য সিআইডিতে লিখেছি। এগুলো আসলে ইনশাল্লাহ সব কিছুই কংক্রিটলি প্রমাণ করা যাবে।
এবং আমরা প্রাইমারিলি কিন্তু পেয়ে গেছি যে সুজনই এই জোড়া খুন করেছে। আচ্ছা তুই আবার করতো ডেমো করতো একজন একটু হেল্প করো। একটু ডেমো করতে এমনে হাঁটুর দাগ দেখা যাবে না। এমনি করার পরে যখন ও ইয়ে হয়েছে তখন আমি এমনি আবার হাঁটু দিছিলাম। ওই এক হাঁটু মানে এরা মারার পরে বাচ্চারাও ধরছিস? বাচ্চা কান্না করে না এর মধ্যে? এর ভিতর চিৎকার করে নাই মহিলা? বাচ্চা কাঁদছে না? না কাকা কাকা বলছিল, বাচ্চা কিছু বলছিল নাকি? না তখন কিছু বলে নাই। তখন কোন বলছিল? হাসি আমি এসে কি বলছে? কি বলছে কাকা, কি বলছে? ওই রকম কোনো কিছু বলে মানে সাথে নিয়ে আসছিল তো? হ্যাঁ। ওরা দুইজনে ছিল নাকি মেয়ের একটু দূরে রাখছিল? না বলে একসাথেই ছিল? ওর সাথে মিলিত ছিল? শারীরিক সম্পর্ক হয়েছে এখানে? না কিছু হয় না? গাছের তো কয় যে এরকম কিছু একটা সম্ভব গাছের এরকম একটা কিছু। ওরে বস্তা বন্ধ বস্তা, তারপরে বস্তা বেঁচেস তুই? বস্তা বাড়ি থেকে নিয়েছিলাম। ওই যে লাশ ফলাই থিয়া? না তাহলে বস্তা আমি আগে নিয়েছিলাম। ওই যে বস্তা আগে কিন্তু বলছি আছে কিন্তু এখানে ওটা না, ওটা না। না না বস্তা কিন্তু এখানে আছে মানে পরিকল্পনা নিয়ে এসেছে। নাইলে মারবি তুই? টার্গেট আগের থেকে ছিল? পরিকল্পনা বাড়ি থেকে করে আসছে। পরিকল্পনা বাসার আগে দিছে, বাসায় ঢুকবে। ওই বস্তা ওর কটা আছে, তোর ওখানে আরো কটা ছিল বাসায় চালার? বাসায় কি ওই বস্তা আছে আর? তোরা আমি একটু বুঝাই বস্তা কি তুই নিয়ে আসলি বস্তার মধ্যে শোয়া কিছু করার জন্য নাকি মাইডায় বস্তার মধ্যে করে ফালানোর জন্য একটু বুদ্ধি করে দিই আমার সত্য কথা বলি আগের থেকে বুদ্ধি করে এসে মাইরা করে ফালাইনি। কি পাটের বস্তা এই রাজ্জাক কথা কবেন না করবি মোবাইলে কথা কইতে রাজ্জাক আন্টি বাজালাম তাই নিয়ে গেছিস আর ফোন না তুই তো বড় রকম করছিস। বস্তা ছিল কেন? বস্তা আনছিলি কি লিখে?